বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোলাম মোস্তফা মডেল কলেজ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা প্রথম পত্রের কবিতা তাহারেই পড়ে মনে, এই কবিতাটা সম্পর্কে একটু আলোচনা করব। আমরা জানি আমাদের নভেম্বর মাসের যে মান্থলি এক্সাম হতে যাচ্ছে আগামী 12 তারিখে, এই কবিতাটা আমাদের সিলেবাসে আছে। এবার এই কবিতাটা সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। তো দেখি, কবিতার নাম দিয়েছে তাহারেই পড়ে মনে, লিখেছেন সুফিয়া কামাল। তা মূলত বিষয়, আমরা একটা রচনা বা একটা কবিতা, একটা গদ্য পড়ার আগে কয়েকটা বিষয় আমাদেরকে আগে অবগত হতে হবে। যেমন প্রথমেই রয়েছে কবি পরিচিতি বা লেখক পরিচিতি, এরপরেই নামকরণ, প্রেক্ষাপট, শব্দার্থগুলো জানতে হবে, পাঠ পরিচিতি সম্পর্কে একটু জানতে হবে। তো মূলত প্রথমে আমরা সুফিয়া কামাল সম্পর্কে জানি। আমরা জানি বাংলা সাহিত্যের একজন অসাধারণ প্রতিভাধর কবি হচ্ছে সুফিয়া কামাল। তিনি যে সময়ে পড়াশোনা করেছিলেন, মূলত তিনি স্বশিক্ষায় শিক্ষিত, কারণ ওই সময় নারীরা স্কুল কলেজে গিয়ে শিক্ষা অর্জন করতে পারেন নাই। এ কারণে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন, অর্থাৎ নিজে নিজে তিনি শিক্ষিত হয়েছেন। সুফিয়া কামালের জন্ম 1911 সালে বরিশাল জেলায়। তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লা এবং 1999 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তার সাহিত্যকর্ম কতগুলো পরিচয় রয়েছে, কিছু কাব্যগ্রন্থ রয়েছে, যেমন মায়া কাজল, সাজের বেলা, উদাত্ত পৃথিবী, কে আর কাটা, এগুলো হচ্ছে সুফিয়া কামালের উল্লেখযোগ্য রচনা। তো আমরা যে কবিতাটা পড়তেছি তাহারেই পড়ে মনে, মূলত এই কবিতায় একটি নাটকীয়তা রয়েছে, বৈশিষ্ট্য নাটকীয়তা। এখানে সংলাপ নির্ভর একটা কবিতা। যদিও সুফিয়া কামালের তাহারেই মনে কবিতায়, তাহারেই পড়ে মনে কবিতায় তার ব্যক্তি জীবনের কিছুটা ছাপ পড়েছে। আমরা জানি সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। এরপরে কবির জীবনে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যায়। তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন ছিলেন কবির কাব্য লেখার কিংবা সাহিত্য অনুপ্রেরণা যোগাতেন সৈয়দ নেহাল হোসেন। তার আকস্মিক মৃত্যুতে কবি অনেকটাই স্থবির হয়ে পড়েন। এরপরে কবির জীবনে দ্বিতীয় স্বামী আসেন, যার নাম সৈয়দ কামাল হোসেন, যিনি ছিলেন নেহাল হোসেনের এই ফুফাতো ভাই। এ কারণেই কবির নাম হলেন সুফিয়া কামাল। মূলত তার দ্বিতীয় স্বামীর নাম এখানে সংযুক্ত হয়েছে সুফিয়া কামাল। তাহলে আমরা প্রথমেই যেটা জানলাম সেটা হচ্ছে কবির এই কবিতায় তার ব্যক্তি জীবনের ছাপ পড়েছে এবং তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর পরে তার দ্বিতীয় স্বামী সৈয়দ কামাল হোসেন তার জীবনে আবির্ভূত হয়। মূলত এই কবিতাটাই দুটো জিনিস দেখা হয়েছে, একটা হচ্ছে প্রকৃতির সাথে মানব মনের সম্পর্ক, আর একটা ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে এই কবিতায়। প্রকৃতির সাথে মানব মনের একটা সম্পর্ক রয়েছে। প্রকৃতিতে যখন বসন্ত ঋতু আসে, ঋতুর রাজা বসন্ত, তখন মানুষের মন পরিবর্তন আসে এবং এই বিষয়টা এখানে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তা আমরা দেখছি এখানে এই কবিতায় দুজন মানুষের মধ্যে কথোপকথন হচ্ছেন। একজন হচ্ছে কবি নিজেই এবং আর হচ্ছে কবি ভক্ত। কবির ভক্ত কবিকে প্রশ্ন করছেন আর কবি এই প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন। এ কারণেই এই কবিতাটাকে বলা হয় একটি সংলাপ নির্ভর কবিতা, অর্থাৎ দুজনের কথোপকথন কথাগুলোই
এ কবিতায় মূলত প্রকাশিত হয়েছে। তো আমরা এখানে যেটা পাঠ পরিচিতিতে পাই, কবি সুফিয়া কামালের এই তাহারই পরে মনে কবিতাটি 1935 সালে প্রকাশিত হয়েছিল পত্রিকায়। এ কবিতায় যে লক্ষণীয় বিষয় সেটা হলো কবির ব্যক্তি জীবনের ছায়াপথ। আমি যে ঘটনাটি পূর্বেই বলেছি, আমরা একটু কবিতাটা পড়ি, তাহলে বিষয়টা আরও একটু স্পষ্ট হওয়া যাবে। দেখি, এখানে কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন, অর্থাৎ তার প্রথম স্বামীর মৃত্যু হওয়ার পরে কবি অনেকটা স্থবির হয়ে গেছেন। প্রকৃতিতে বসন্ত ঋতু চলে এসেছে, কবি আসলে আনমনা অন্যমনস্ক হয়ে আছেন। কবি কোনো কিছু সাহিত্য রচনা করলেন না, কোনো কবিতা রচনা করলেন না। ঋতুর রাজা বসন্তকে বরণ করে নেওয়ার জন্য তেমন কোনো প্রস্তুতিই কবি নিলেন না। এজন্য কবি ভক্ত কবিকে প্রশ্ন করবেন, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। অর্থাৎ কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন, হে কবি নীরব কেন? ঋতু রাজা বসন্ত বা বসন্ত ঋতু প্রকৃতিতে চলে এসেছে। কবিতার লাইনে বলেছে, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। অর্থাৎ বসন্ত ঋতুকে বরণ করে নেওয়ার জন্য তুমি কি কোনো বন্দনা সঙ্গীত রচনা করবে না? কহিল সে স্নিগ্ধ আখি তুলি। অর্থাৎ কবি সুফিয়া কামাল কবি ভক্তের দিকে তাকিয়ে বললেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি। এখানে দক্ষিণ দুয়ার বলতে দক্ষিণা বাতাস। অর্থাৎ আমরা জানি ঋতুর রাজা বসন্ত যখন প্রকৃতিতে আসে তখন কি হয়, ঋতুরাজ বসন্ত যখন প্রকৃতিতে আসে দক্ষিণা বাতাস বইতে শুরু করে। এজন্য বলেছে দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণা বাতাসকে বইতে শুরু করেছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? অর্থাৎ ঋতুর রাজা বসন্ত যখন প্রকৃতিতে আসে আমরা জানি আমের মুকুল ফুটে, বাতাবি নেবুর ফুল ফুটে, চারিদিকে তার সৌরভে সুরভিত হয়ে উঠে চারিদিক। এই জন্য কবি ভক্তকে প্রশ্ন করছেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণা সমীর মানে দক্ষিণা বাতাস, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? এবার কবি ভক্ত কবিকে বললেন, এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? আচ্ছা, কেন তুমি এত অন্যমনস্ক? কোথা তব নব পুষ্প শ্বাস? অর্থাৎ ঋতুরাজা বসন্ত প্রকৃতি চলে আসছে আর তোমার মন কোথায় পড়ে রয়েছে? কোথায় এর চেয়ে ভালো কিছু তুমি পেয়েছো? কোথায় নবপুষ্প শ্বাস পেয়েছো? এবার কবি কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া। পাথার হচ্ছে সমুদ্র, অর্থাৎ দৃষ্টি সেবার অগোচরে, যেটা অন্য মনস্ক হয়েও তাকিয়ে সে বললেন, তরিতার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? অর্থাৎ বসন্ত ঋতু কি প্রকৃতি চলে এসেছে আর এর জন্য কি বেজেছে আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ বসন্ত ঋতু যদি প্রকৃতি এসেছে এটা আমি শুনি নাই, আমি এর কোনো সন্ধানও রাখি নাই। এবার কবি ভক্ত কবিকে বললেন, কহিলাম, ওগো কবি রচিয়া লহনা আজো গীত। অর্থাৎ তুমি বসন্ত ঋতুকে বরণ করে নেওয়ার জন্য আজকে কোনো গান কিংবা কবিতা রচনা করো। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। অর্থাৎ আমি কবি ভক্ত, আমি তোমার কণ্ঠে কিছু শুনতে চাই, বসন্তের বন্দনা সঙ্গীত তোমার কাছ থেকে শুনতে চাই, এটা আমার মিনতি। কহিল সে মৃদু মধু স্বরে। এবার কবি মৃদু মধু স্বরে কি বললেন? নাই হলো না হোক এবারে। অর্থাৎ এবার যেহেতু বসন্ত ঋতু চলে আসছে, আমি এর কোনো সন্ধান রাখিনি, আমি শুনিনি, অতএব যেহেতু এবার হয় নাই, এবার আর দরকার নাই। আমার এ গাহিতে গান, অর্থাৎ আমার গান গাওয়ার আর এবার কোনো দরকার নাই। বসন্তে আনিতে বরিয়া, বসন্ত ঋতুকে বরণ করে আনার জন্য রহেনি, কেউ অপেক্ষা করেনি। সে ভুলেনি তো, বসন্ত ঋতু কিন্তু ভুলে যায় নাই,
এসেছে তা ফাগুন সরিয়া, অর্থাৎ ফাগুন মাসকে স্মরণ করে বসন্ত ঋতু ইতিমধ্যেই প্রকৃতিতে চলে এসেছে, আমার জন্য সে অপেক্ষা করে নাই। কহিলাম, কবি ভক্ত বলছে, আমি কবিকে বললাম, কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই? অর্থাৎ বসন্ত ঋতু প্রকৃতিতে চলে এসেছে, এ কারণে কি তুমি অভিমান করেছ, রাগ করেছ? যদিও এসেছে তবু তুমি তারে করিলা বৃথায়। অর্থাৎ যদিও বসন্ত ঋতু প্রকৃতিতে চলে এসেছে, ঋতুর রাজা বসন্ত, তারপরে তুমি তাকে কি করলা, বৃথা করে দিলা। কহিল সে পরম হেলায়। এবার কবির ভক্তের কাছে পরম হেলার ছলে বললেন, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাকে? অর্থাৎ গাছের কাছে কি ফুল ফোটেনি? পুষ্পরতি লভে নাকি ঋতুর রাজন, অর্থাৎ পুষ্পের সৌরভ ঋতুর রাজা বসন্ত ঋতু কি লাভ করেনি? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি? মাধবী লতা বা মাধবী ফুল এর বুকে কি কোনো গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিচরণ, তারা কি অর্ঘ্য বিচরণ করে নাই? কবি ভক্ত বলেন, হোক, তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? তারপরও কেন তুমি বসন্তের উপর তুমি মুখ ফুরিয়ে নিলে, বসন্তের দিক থেকে তুমি মুখ ফুরিয়ে নিলে? ঋতুর রাজা বসন্ত, প্রকৃতিতে এত সুন্দরের সমারোহ, ফুলের সৌরভ, বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, বসন্ত ঋতু প্রকৃতিতে চলে এসেছে, তারপরও তুমি কেন মুখ ফুরিয়ে নিলে বসন্ত ঋতুর কাছ থেকে? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কবি দাও তুমি ব্যথা। উপেক্ষায়, অর্থাৎ ঋতুর রাজা বসন্তকে উপেক্ষা করে কেন কবি তুমি তাকে কষ্ট দিচ্ছ? কহিল সে কাছে সরে আসি। এবার কবি ভক্তের কাছে এসে সরে এসে বললেন, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। আমরা জানি কুহেলি মানে কুয়াশা, উত্তরী হচ্ছে চাদর, তার মানে কুয়াশার চাদর। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ শীত যখন আসে প্রকৃতিতে তখন কি করে, কুয়াশার চাদর মুড়ি দিয়ে যখন শীত আসে তখন গাছ থেকে পাতা ঝরে যায়, চারিদিকে রিক্ততা, শূন্যতা, প্রকৃতিটাকে কেমন যেন বিরূপ অবস্থা একটা সৃষ্টি করে দিয়ে যায়। গাছের পাতাগুলো ঝরে যায়, প্রকৃতির সৌন্দর্যটা হারিয়ে ফেলে। এজন্য বলেছেন, কুহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ যদিও শীত ঋতু চলে যাওয়ার পরে বসন্ত ঋতু প্রকৃতিতে আসছে, চারিদিকে সন্ধ্যের শীত ঋতু যখন আসে সব কিছু গাছের পাতা ঝরিয়ে দিয়েছে, প্রকৃতিটাকে রুক্ষ করে দিয়েছে, চারিদিকে শূন্যতা বিরাজ করছে। এরপরে যখন বসন্ত ঋতু প্রকৃতিতে আসছে, আমের মুকুল ফুটেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে, দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে, প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়েছে। তারপরেও কবি বলছেন যে শীতের সেই রিক্ততা যেটা চলে গিয়েছে, সব কিছু রিক্ত হস্তে করে দিয়ে প্রকৃতি থেকে বিদায় নিয়েছে, তারপরেও আমি এই শীত ঋতুর কথা কোনোভাবেই মন থেকে মুছে ফেলতে পারছি না। এজন্যই বলেছিলেন, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া, পুষ্প শূন্য দিগন্তের পথে, তাহারে রিক্ত হস্তে তাহারেই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ শীত ঋতুর স্মৃতি আমি কোনোভাবেই মুছে ফেলতে পাচ্ছি না। এই ছিল কবিতাটা। আমরা জানি তাহারেই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতির সাথে মানব মনের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে, ছন্দে, সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, তবে
বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারে না। এ কবিতায় কবি ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে, যেটা আমি পূর্বেই বলেছিলাম। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক, উৎসাহদাতা, তার অনুপ্রেরণা যে জুগিয়েছেন তিনি কে ছিলেন? স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যু হয় 1932 খ্রিস্টাব্দে। কবির জীবনের প্রচণ্ড শূন্যতা নেমে আসে, অর্থাৎ তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 সালে যখন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, কবির জীবনে একটা শূন্যতা নেমে আসে। এই শূন্যতাকেই মূলত কবি শীত ঋতুর সঙ্গে তুলনা করেছেন। এরপরে তার ব্যক্তি জীবন এবং কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে, শূন্যতার হাহাকারে। কেন? তার প্রথম স্বামীর সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে। তাহার এই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এক বিষাদময় রিক্ততার সুর, শূন্যতার সুর, এক বেদনার সুর এই কবিতাটাকে ঘিরে আচ্ছন্ন হয়ে আছে। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা, অর্থাৎ শীত যে বিদায় নিয়েছে সেই করুণ বেদনাটা এখনো কবির হৃদয়ে জমা হয়ে আছে। কবিতাটি আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। গঠন রীতির দিক থেকে এটি একটি সংলাপ নির্ভর রচনা। আমি পূর্বেই বলেছি এখানে কবি ভক্ত আর কবি দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন, কবি উত্তর দিচ্ছেন, আবার কবি মাঝে মাঝে প্রশ্ন করছেন, কবি ভক্ত উত্তর দিচ্ছেন। এই বৈশিষ্ট্যটার কারণেই মূলত এই কবিতাটিকে বলা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। কবিতায় আবেগময় ভাববস্তু, বেদনা ঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্যমণ্ডিত যে তা সহজেই পাঠকের হৃদয়কে ছুঁয়ে যায়, অর্থাৎ পাঠকের হৃদয়কে স্পর্শ করে। মূলত যে কবিতাটা আমরা পড়লাম আজকে, তাহারেই পরে মনে, আমরা বুঝতে পারছি তাহারেই পরে মনে। কবিতার নামকরণের মধ্যেই কবিতাটার অন্তর্নিহিত তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারছি। তাহারেই পরে মনে। আমি পূর্বে যে বিষয়গুলো বলছি আর একবার খেয়াল করি। কবিতার নাম তাহারেই পরে মনে, লিখেছেন কে? সুফিয়া কামাল। তার জন্ম 1911 সালে। কোথায় না বলেছিলাম তার জন্ম হচ্ছে 1911 সালে বরিশাল জেলায়। তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লা এবং 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন ঢাকায়। এখানে আরেকটা লক্ষণীয় এবং সহজে মনে রাখার বিষয়, কবির জন্ম ছিল 20 জুন, আবার তিনি মৃত্যুবরণ করেছেন 20 নভেম্বর। তারিখ কিন্তু এক, 20 জুন জন্ম আর 20 নভেম্বর 1999 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন। কবিতাটিতে যে বিষয়ে উল্লেখ করা হয়েছে কবির কতগুলো সাহিত্যকর্ম, সেগুলো ছিল মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। এখান থেকে প্রশ্ন হতে পারে মায়া কাজল সুফিয়া কামালের কোন ধরনের রচনা? আমরা জানি এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নে এই রকম প্রশ্নগুলো থাকে। মায়া কাজল কোন ধরনের রচনা, তার জন্ম কত সালে, এই বিষয়গুলো আমাদেরকে আয়ত্ত করে নিতে হবে। আর এই কবিতার বিশেষত্ব যেটা রয়েছে সেটা বললাম, এর নাটকীয়তা রয়েছে। আর গঠন রীতির দিক থেকে এই কবিতাটি একটি সংলাপ নির্ভর কবিতা। কবিতাটি কত সালে প্রকাশিত হয়? আমরা বলেছি কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 খ্রিস্টাব্দে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। কবির দুইজন স্বামীর আমরা পরিচয় পেয়েছি। তার প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন, যার 1932 খ্রিস্টাব্দে আকস্মিকভাবে তিনি মৃত্যুবরণ করেন, এবং তার দ্বিতীয় স্বামী সৈয়দ কামাল হোসেন তার জীবনে আসেন। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে। আর একটা বিষয় যেটা দেখা হয়েছে, প্রকৃতির সাথে মানব মনের যে সম্পর্ক। এই ছিল মূলত তাহারেই পরে মনে কবিতাটি। তোমরা বাসায় ভালো করে একটু পড়ো, কবি পরিচিতি পড়বে, শব্দার্থগুলো পড়বা, পাঠ পরিচিতি পড়বে, এরপরে অন্তর্নিহিত তাৎপর্য কি বোঝাতে চেয়েছে এই বিষয়গুলো আমরা আয়ত্ত করে নেব। তাহলে আশা করি এখান থেকে যেভাবেই প্রশ্ন করুক না কেন, প্রশ্ন করে আমাদেরকে আটকাতে পারবে না।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। শুভকামনা রইল সবার জন্য।